শুভ দুপুর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, সবাই সুস্থ রয়েছো। তোমরা যে যে অবস্থানে রয়েছো, কেউ হয়তো মোবাইল, কেউ ল্যাপটপ, কেউ ডেস্কটপ নিয়ে আমাদের ক্লাসের জন্য অপেক্ষা করছো। তোমাদেরকে আমরা স্বাগত। আমরা দীর্ঘদিন ধরে ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শ্রেণী ছাত্রদের জন্য অনলাইনে ক্লাস চালিয়ে আসছি। আমার বিশ্বাস তোমরা এতে করে কিছুটা হলেও উপকৃত হচ্ছ। আমরা তোমাদের মতামতগুলো, তোমাদের কমেন্টগুলোকে খুব পজিটিভ ওয়েতে আমরা দেখছি এবং আমরা চেষ্টা করছি তোমাদের এই কমেন্টগুলো উত্তর দেওয়ার জন্য। তোমাদের যে কোনো প্রবলেম আমাদের কমেন্ট বক্সে লিখলে আমরা সেটা চেষ্টা করব তোমাদেরকে সলভ করে দেওয়ার জন্য। তো আমরা আজকে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায়, এর মধ্যে আমরা বেশ কয়েকটা অধ্যায় শেষ করেছি। আমাদের বিভিন্ন স্যাররা আমাদের ক্লাসগুলো নিয়েছেন। অষ্টম অধ্যায়ে স্থিতিবিদ্যা নামে একটা চ্যাপ্টার রয়েছে, স্থিতিবিদ্যা। সেই স্থিতিবিদ্যা নিয়ে আমরা তোমাদের সামনে হাজির হয়েছি। স্থিতিবিদ্যা আমরা একটু যদি পিছনের দিকে যাই তাহলে বলতে হয় ম্যাথমেটিক্সের একটা গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে বলবিদ্যা। আমরা যেটা বলি মেকানিক্স, বলবিদ্যার দুটো শাখা রয়েছে, একটা স্থিতিবিদ্যা আর একটা হচ্ছে গতিবিদ্যা। ইংরেজিতে আমরা বলি এটাকে স্ট্যাটিক্স, ডায়নামিক্স। খুবই গুরুত্বপূর্ণ দুটো ব্রাঞ্চ ম্যাথমেটিক্সের। আমরা আজকে তারই একটা ছোট্ট অংশ স্থিতিবিদ্যার কিছু অংশ নিয়ে আমরা আলোচনা করব। স্থিতিবিদ্যা প্রথম যে অনুশীলনীটা রয়েছে সেখানে আমাদের সমবিন্দু বল, আমি একটু বলে লিখছি, সমবিন্দু বল। সমবিন্দু বল, আমার বিশ্বাস তুমি দেখতে পাচ্ছ। সমবিন্দু বল নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা আগের ক্লাসগুলোতে বল সম্পর্কে বিস্তারিত জেনেছি, বল কাকে বলে। আমরা সেই দিকটা আজকে যাব না, বলের একক তোমরা শিখেছো, ফিজিক্সে পড়েছো, আমরা আজকে সেদিকে যাব না। আমরা আজকে সমবিন্দু বল নিয়ে আলোচনাটা আমাদের সীমিত রাখার চেষ্টা করব। তাহলে বলকে যদি আমরা বুঝতে পারি, সমবিন্দু বল কি? সমবিন্দু বল কি? সমবিন্দু বল হচ্ছে একাধিক বলের ক্রিয়াবিন্দু যদি একটা বিন্দুই হয় তাহলে সেই বলগুলোকে আমরা বলবো সমবিন্দু বল। অনুশীলনী 8.1 এই অনুশীলনীর মধ্যে সমবিন্দু বল নিয়ে প্রবলেম দেওয়া আছে, আলোচনা করা আছে। যেমন একটা বল, এদিকে আরেকটা বল কাজ করছে, এদিকে আরেকটা বল কাজ করছে। তাহলে এই বলগুলো, এই যে তিনটা বল আমি দেখালাম, ও বিন্দু থেকে একটা ও এ বরাবর, একটা ও বি বরাবর, আরেকটা বল ও সি বরাবর কাজ করছে। তাহলে এই তিনটা বলের ক্রিয়া বিন্দু হচ্ছে ও বিন্দু, অর্থাৎ একটাই বিন্দু। এই ধরনের বলগুলোকে বলা হচ্ছিল সমবিন্দু বল। তার আগে আমি একটু বলে দিচ্ছি স্থিতিবিদ্যা কোন ধরনের প্রবলেমগুলোকে নিয়ে আলোচনা করবে, কি ধরনের প্রবলেমগুলো, কি ধরনের গাণিতিক সমস্যাগুলো সমাধান করবে। স্থিতিবিদ্যা হচ্ছে স্থির বস্তুর উপর বল প্রয়োগ করলে ওই বস্তুর বা ওই কণার গতির কি পরিবর্তন হবে, অর্থাৎ তার অবস্থানে কি পরিবর্তন হবে, বস্তুটার অবস্থান কোথায় যাবে, আদি অবস্থান কোথায় ছিল, পরবর্তী অবস্থান কোথায় হবে, বেগের কি অবস্থা হবে, ত্বরণের কি অবস্থা হবে, এইসব জিনিসগুলো নিয়ে আলোচনা করাই হচ্ছে স্থিতিবিদ্যার কাজ। তাহলে আমরা এই স্থিতিবিদ্যার একটা স্পেসিফিক টপিক হচ্ছে সমবিন্দু বল। এই সমবিন্দু বলের লব্ধি নির্ণয় করা আমরা শিখব। শিক্ষার্থীরা,
আমাদেরকে তার আগে কিছু শব্দ শিখে নিতে হবে। আমরা ফিজিক্সের শব্দগুলো পড়েছি, অংশক, লম্বাংশক, তারও আগে শিখেছি লব্ধি বল। তার লব্ধি বল কাকে বলবো আমরা? নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, লব্ধি বল। ভেক্টর আমরা পড়েছি, লব্ধি। আমি এই যে লিখলাম যে ও বিন্দু থেকে ও এ বরাবর যদি একটা বল কাজ করে, মনে করো পি বল কাজ করছে, আর ও সি বরাবর কিউ বল কাজ করছে। এখন এই পি এবং কিউ এই দুইটি বলের সম্মিলিত ক্রিয়াফলটা যদি ওবি বরাবর কাজ করে এবং সেটা যদি আর হয়, তাহলে আমরা বলবো আর হচ্ছে পি এবং কিউ বলের লব্ধি। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা? একাধিক বলের ক্রিয়াফল যদি কোনো নির্দিষ্ট দিকে কার্যরত থাকে ওই কাঠামোর উপরে, ওই বস্তুর উপরে, তাহলে আমরা সেই বলটাকে বলেছিল লব্ধি বল। এখন এই পি এবং কিউ এই দুটো বলের লব্ধি বল আমাদেরকে বের করতে হবে। আপাতত আমরা দুটো বল নিয়ে আলোচনা করব, তারপরে আমরা একাধিক বলের লব্ধি কিভাবে নির্ণয় করব এবং বলের দিক, মান এবং দিক দুটো নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে আমরা আসছি হলো লব্ধি আমাদের ধারণা হয়েছে। এখন এই আর কে যদি আমি লব্ধি বল বলে থাকি, এদিকে পি বল কাজ করছে, যদি আমি ভেক্টর চিহ্ন দেই আর বল কাজ করছে, কিউ বল কাজ করছে। এই পি এবং কিউ এই দুটি বলকে বলা হয় আর বলের অংশক। আমরা পরে আসছি অংশক নিয়ে, আমরা আরো বিস্তারিত আলোচনা আসব। অংশক বল অর্থাৎ পি এবং কিউ এই দুটি বলের সম্মিলিত যে ফলটা, রেজাল্টেন্ট ফোর্স যেটা, সেটা হচ্ছে আর। তাহলে পি এবং কিউ হচ্ছে দুটো অংশ এবং আরটা হচ্ছে তাদের লব্ধি বল। আপাতত আমরা অংশক এবং লব্ধি বল নিয়ে এইটুকু আলোচনা রেখেই আমরা সামনের দিকে যাচ্ছি। বল সংযোজন। বল সংযোজনটা কি? বল সংযোজন হচ্ছে একাধিক বলের লব্ধি নির্ণয় করাটাই হচ্ছে বল সংযোজন। সেটা দুইটা বল হতে পারে, তিনটা বল হতে পারে, চারটা বল হতে পারে। আমরা একটা গুরুত্বপূর্ণ সূত্র শিখব, এটাকে বলা হয় বলের সামন্তরিক সূত্র। বলের সামন্তরিক সূত্র। আমি একটু চিত্রটা এঁকে দিচ্ছি, তারপর কথাগুলো বলছি। ও এ ও বি, ও এ বরাবর একটা বল কাজ করছে, সেই বল হচ্ছে পি বল, আর ও বি বরাবর আরেকটা বল কাজ করছে কিউ বল। তাহলে বলের সামন্তরিক সূত্রটা কি? বলের সামন্তরিক সূত্র বলছে যে কোনো এক বিন্দুতে ক্রিয়ারত বা কার্যরত দুইটি বলকে যদি একটি সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু দ্বারা প্রকাশ করা যায়, তাহলে ওই দুইটি বলের লব্ধি হবে ওই সামান্তরিকের ওই বিন্দুগামী কর্ণ। আবার বলছি, যেমন ও এ বি এবং সি একটা সামান্তরিক। এই ও এ বি সি সামান্তরিকে ও এ বরাবর পি মানের বলটা কাজ করছে, ও বি বরাবর কিউ মানের বলটা কাজ করছে। যদি এই দুইটা ও এ এবং ও বি যদি একটা সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু হয়, তাহলে ও এ এবং ও বি এই দুইটা বলের লব্ধি বলটা কাজ করবে হলো ও এ বি সি সামান্তরিকের কর্ণ ও সি বরাবর, এবং লব্ধির মানটা হবে ও বি এর মান। তাহলে আমরা এখান থেকে বলের মান পাচ্ছি। যদি আমরা মনে করি যে সেটাকে আমরা যদি আর ধরে নেই,
তাহলে আমরা লিখতে পারছি OA প্লাস OB equals to OC. That means P plus Q equals to R. এটা বলেছে বলের সামান্তরিক সূত্র। অর্থাৎ এখানে আমরা OA দ্বারা এই P বলটাকে ইন্ডিকেট করেছি, OB দ্বারা Q বলটাকে ইন্ডিকেট করেছি, সিমিলারলি OC দ্বারা আমি লব্ধি বলটাকে ইন্ডিকেট করেছি। আমার বিশ্বাস তোমাদের কাছে বলের সামান্তরিক সূত্রটা ক্লিয়ার হয়েছে। এখন আমরা দুটি বলের লব্ধি নির্ণয় করতে যাব। লব্ধি নির্ণয় করার জন্য আমরা বলের সামান্তরিক সূত্রের সাহায্য নিব। বলের সামান্তরিক সূত্রের সাহায্য নিয়ে আমরা বলের লব্ধি নির্ণয় করব। তাহলে আমি লিখছি লব্ধি নির্ণয়। লব্ধি নির্ণয়, দুটি বলের লব্ধি আমরা নির্ণয় করব। আমি যে চিত্রটা আছে বোর্ডে, এই চিত্রটাকে দেখেই আমি লব্ধিটা নির্ণয় করতে চাই। আমরা বলের সামান্তরিক সূত্র থেকে লিখতে পারলাম, এই মাত্র লিখলাম যেটা R equals to P plus Q, R equals to P plus Q। আমরা এটাকে একটা সমীকরণ নাম্বার দিয়ে রাখলাম। লব্ধি নির্ণয় করার জন্য বেশ কতগুলো পদ্ধতি রয়েছে। আমরা ভেক্টর পদ্ধতিটাতে যাব। ভেক্টর পদ্ধতির জন্য আমরা R equals to P plus Q ভেক্টর ইকুয়েশনটাকে উভয় দিকে R equals to P plus Q এই ভেক্টর ইকুয়েশনটাকে আমরা উভয় দিকে R ভেক্টর দ্বারা ডট গুণন করব। R ডট R, আমরা লব্ধি নির্ণয় করছি, লব্ধি নির্ণয় করব, তার সাথে লব্ধির দিক নির্ণয় করব। ইকুয়ালস টু P প্লাস Q R ডট, আবার বলছি উভয় দিকে আমরা R ভেক্টর, বাম পাশে আমরা একটু R ডট R, R সমান P প্লাস Q, এখানে আমরা লিখছি P প্লাস Q ডট P প্লাস Q, অর্থাৎ স্ব ভেক্টর দিয়ে আমরা ডট গুণন করছি, বাম পাশে R আর ডান পাশে P প্লাস Q। এটা করা যায় আমাদের ভেক্টরের যে নিয়ম রয়েছে। এখন তোমরা নিশ্চয়ই জেনেছো যে ডট গুণন এবং ক্রস গুণন ভেক্টরের মধ্যে আমাদের দুটো গুরুত্বপূর্ণ গুণ রয়েছে। ডট গুণন হচ্ছে যে একটা ভেক্টর যদি A হয় আর আরেকটা ভেক্টর যদি B হয়, then A dot B equals to AB cos theta। এটা তোমরা জানো, A dot B equals to AB cos theta। তাহলে R dot R, এখানে A হলো A ভেক্টরের মান, B হচ্ছে B ভেক্টরের মান, এবং থিটা হচ্ছে A এবং B এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ। R dot R, R dot R যদি আমরা লিখতে চাই তাহলে R cos R এবং R ভেক্টরের মধ্যবর্তী কোণ এখানে 0। তাহলে R dot R cos 0। P dot P, P dot P, P dot Q, P dot Q plus Q dot P plus Q dot Q। তাহলে R dot R, R স্কয়ার, আমরা ভেক্টরটার মান পেয়ে গেলাম R স্কয়ার cos 0, cos 0 মানে 1। P dot সিমিলার ভাবে যদি আমি লিখি R dot R, R স্কয়ার, তাহলে P dot P equals to হবে P স্কয়ার, P স্কয়ার প্লাস P dot Q আর Q dot P, মানে নিশ্চয়ই জানো যে ডট প্রোডাক্ট, ভেক্টরের ডট প্রোডাক্ট A dot B equals to B dot A, অর্থাৎ ডট প্রোডাক্ট বিনিময় বিধি মেনে চলে।
বিনিময় বিধি তোমরা পড়েছো, বাস্তব সংখ্যা চ্যাপ্টার নম্বর ছিল বিনিময় বিধি। তাহলে p ডট q q ডট p এটাকে আমি লিখতে পারবো 2p ডট q আর q ডট q q স্কয়ার কি হচ্ছে r স্কয়ার ইকুয়ালস টু p স্কয়ার প্লাস 2p ডট q। আচ্ছা, আমরা একটা গুরুত্বপূর্ণ কথা এখানে বলিনি, এখন বলে দিচ্ছি। যখন আমরা দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ লব্ধি বের করতে যাব, মান বের করতে যাব, তখন আমাদেরকে ওই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ জানা খুব জরুরি। আমি যদি এখানে p এবং q অর্থাৎ OA এবং OB এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ বা বলের মধ্যবর্তী কোণ আমরা আলফা বলি, A ও B এর মধ্যবর্তী কোণকে আমি ধরে নিচ্ছি হলো আলফা, এই পুরো কোণটা হচ্ছে আলফা। আর OC রেখাটা অর্থাৎ লব্ধির ক্রিয়া রেখাটা OA বলের সাথে P বলের ক্রিয়া রেখার সাথে অথবা প্রথম বলের ক্রিয়া রেখার সাথে আমরা ধরে নিচ্ছি এটা থিটা কোণ উৎপন্ন হচ্ছে, অর্থাৎ A ও C ইকুয়ালস টু হচ্ছে থিটা। তাহলে কি হচ্ছে p ডট q 2pq ইনটু cos আলফা, যেহেতু p এবং q এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, প্লাস q স্কয়ার। তাহলে তুমি এখান থেকে সরাসরি r লিখে ফেলতে পারো, আমি উপরে লিখছি। আমরা এখান থেকে লিখতে পারবো r equals to root over p square plus q square 2pq cos alpha। এটা হচ্ছে p এবং q এই দুইটি ভেক্টরের লব্ধির মান, বা ভেক্টর না বলে আমরা এখানে বলবো বলের মান, অর্থাৎ p বল এবং q বলের লব্ধি হচ্ছে root over of p square plus q square plus 2pq cos alpha। আলফা হচ্ছে বলদ্বয়ের মধ্যবর্তী কোণ। তাহলে আমি এখানে লিখে রাখছি লব্ধি হচ্ছে আমাদের r equals to root over of p square plus q square 2pq into cos alpha। এখন আমি আরেকটা রিলেশন লিখে রাখছি, এই যে এক নাম্বার যে রিলেশনটা আমাদের ছিল এটা আমি একটু সাইডে লিখে রাখছি, এটা আমাদের কাজে লাগবে পরবর্তীতে। জাস্ট এখানে আমি লিখে রাখছি r equals to p plus q। আচ্ছা, এখন লব্ধির মান বের হয়ে আসলো, আমাদেরকে আরেকটা জিনিস বের করতে হবে, বলের মান এবং বলের দিক। তাহলে দিক বের করা মানে হচ্ছে এখানে থিটা কোণের মান বের করতে হবে। তো থিটা কোণের মান বের করার জন্য আমরা যে কাজটা করতে পারি, আমরা যেহেতু ভেক্টর পদ্ধতিতে দিয়েছিলাম, আমরা এই ১ নং সমীকরণের উভয় পক্ষকে p ভেক্টর দিয়ে গুণ করব, ডট p ডট r। ১ নং ভেক্টরের উভয় পক্ষকে আমরা p ভেক্টর দিয়ে ডট গুণন করব। তাহলে p ডট r সমান হবে p ডট p প্লাস q। এখান থেকে p ডট r ইকুয়ালস টু p ডট p প্লাস p ডট q। p ডট r অর্থাৎ a ডট p, তাহলে p r, p হচ্ছে বলের মান p ইনটু r ইনটু cos p এবং r এর মধ্যবর্তী কোণটা হচ্ছে আমাদের এখানে থিটা। তাহলে p r cos theta, p r cos theta equals to p dot p square plus p cross q, তার মানে p q cos alpha।
আমরা উভয় দিক থেকে একটা p কমন নিয়ে যদি বাদ দিয়ে দেই, p আর এখান থেকে একটা p যদি আমরা উভয় দিক থেকে কমন নিয়ে বাদ দিয়ে দেই, তাহলে আমরা পাবো r cos θ p plus q cos alpha। r cos θ p plus q cos alpha। এটাকে আমরা একটা সমীকরণ নাম্বার দিয়ে রাখতে পারি, এটা আমাদের কাছে লাগে। এরপরে এক নং সমীকরণটাকে আমরা আবার p ভেক্টর দিয়ে ক্রস গুণন করব। p ক্রস r equals to p ক্রস p plus q। আমি ভেক্টর গুণনগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি না, এগুলো আমাদেরও ভেক্টর চ্যাপ্টারে করানো হয়েছে, আর তোমরা ফিজিক্স ফিজিক্সগুলো পড়েছো, নিচে ক্লাসগুলোতেও পড়েছো, কাজে আমি বিশেষ তোমাদের এখানে সমস্যা হওয়ার কথা না। তাহলে p ক্রস r equals to p ক্রস p plus p ক্রস q। আমরা এটা জানি a ক্রস b equals to eta ab sin theta। যদি থিটাটা a এবং b এর মধ্যবর্তী কোণ হয়, এখানে আসলে এই থিটার সাথে এই থিটা কোনো লিঙ্ক নেই, এটা আমি বলেছি a এবং b ভেক্টরের মধ্যবর্তী কোণের জন্য বলেছি। তাহলে এটা হচ্ছে একটা একক ভেক্টর। এই একক ভেক্টরটা হচ্ছে a এবং b যেই তলকে ধারণ করে সেই তলের উপর একটা লম্ব একক ভেক্টর। a এবং b ভেক্টরটা যে তলকে ধারণ করে সেই তলের উপর লম্ব একটা একক ভেক্টর হচ্ছে। তাহলে p ক্রস r, এটাকে আমি লিখতে পারবো এটা p r sin p r, মধ্যবর্তী কোণ হচ্ছে sin থিটা, p ক্রস p তাহলে হবে এটা p sin 0 প্লাস এটা p q sin p এবং q এর মধ্যবর্তী কোণ হচ্ছে। এখান থেকে আমরা p এটাকে বাদ দিয়ে দিলে আমরা এখান থেকে লিখতে পারি r sin theta equals to p sin 0 means 0। আচ্ছা, আমরা একটা লাইন লিখে নিই, এটা 0 হয়ে যাবে না, তাহলে এখানে থাকবে আমাদের q sin 0 p q sin alpha, তাহলে p বাদ দিলে q sin alpha, p আর sin theta, r sin theta, এটা তাহলে আমরা এখান থেকে পাচ্ছি হলো r sin theta equals to q sin alpha। এটা একটা রিলেশন। r cos theta equal to p plus q cos alpha। এই রিলেশনটাকে আমি ইকুয়েশন নাম্বার দিলাম নাম্বার 3। আমাদের টার্গেট হলো r এর মান পেয়েছি, আমরা থিটা বের করতে চাই। থিটা এখানে দেখো sin theta এবং cos theta পেয়ে গেছি, খুব সহজ। বিশুদ্ধ ক্ষেত্রে sin theta cos theta পাওয়া গেলে tan theta আমরা খুব সহজেই বের করতে পারি। এখান থেকে tan theta বের করতে পারলে সেখান থেকে আমরা থিটার মান বের করতে পারব। সেটা কি করতে হবে? তাহলে আমরা 3 নং সমীকরণকে 2 নং সমীকরণ দিয়ে ভাগ করব। 3 নং সমীকরণকে আমরা 2 নং সমীকরণ দিয়ে ভাগ করব, তাহলে হবে r sin theta number 3 divided by number 2, r sin theta by r cos theta equals to q sin alpha divided by p plus q cos alpha। আমাদের এগুলো লাগবে না, আমরা এখান থেকে tan theta equals to q sin alpha by p plus q cos alpha। সুতরাং এটা হচ্ছে tan ইনভার্স q sin alpha p
পি প্লাস কিউ কস আলফা। এটা হচ্ছে লব্ধির দিক, আগেরটা হলো লব্ধির মান আর এটা হচ্ছে লব্ধির দিক। অর্থাৎ লব্ধির ক্রিয়া রেখাটা পি বলের ক্রিয়া রেখার সাথে অর্থাৎ ও এর রেখার সাথে tan ইনভার্স কিউ sin আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ cos আলফা পরিমাণ কোণ উৎপন্ন করছে। তাহলে আমরা বলের মান পেয়ে গেলাম এই ফর্মুলা থেকে আর বলের দিক পেয়ে যাবে এই ফর্মুলা থেকে। শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমাদের কাছে এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। এখন এখানে অবশ্যই একটা শর্ত থাকবে, শর্তটা হচ্ছে এই p প্লাস q cos আলফা, p প্লাস q এই cos আলফা এর মানটা 0 হতে পারে। কারণ p প্লাস q cos আলফা ইকুয়ালস যদি 0 হয়ে যায় তাহলে এখানে p প্লাস q cos আলফাটা 0 হয়ে গেলে এই থিটা এর মানটা আনডিফাইন্ড হবে। তাহলে আমরা দুটো বলের লব্ধি আমরা এই বলের সামগ্রিক সূত্র দিয়ে বের করতে পারি, লব্ধির মান এবং লব্ধির দিক। আমি এই দিকটা একটু লিখে রাখছি, তারপর আমি বাকিটা মুছে ফেলবো। tan থিটা লাগবে পরবর্তীতে ইকুয়েশনটা q sin আলফা ডিভাইডেড বাই p প্লাস q cos আলফা। এটা আমরা পরবর্তীতে লাগবে ইউজ করব। এখন কতগুলো বিশেষ অবস্থা রয়েছে। বিশেষ অবস্থাটা হচ্ছে আমরা এটাকে বলি স্পেশাল কেস। আমি যদি এক নম্বরে চিন্তা করি, কারণ আর এর মানটা এখানে আলফা এর উপর নির্ভরশীল, আলফা এর উপর নির্ভরশীল অর্থাৎ দুটো বলের মধ্যবর্তী কোণের উপর নির্ভরশীল। আলফা এর মান বাড়বে বা কমবে আর বলের মান সেই অনুপাতে কমবে বা বাড়বে। যেমন এক নম্বরে আমি যদি বলি আলফা ইকুয়ালস টু 0 ডিগ্রি অর্থাৎ বল দ্বয়ের মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয়, 0 ডিগ্রি হয়, তাহলে r ইকুয়ালস টু কি দাঁড়াবে? r ইকুয়ালস টু হবে রুট ওভার অফ p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq। আলফা ইকুয়ালস টু 0 ডিগ্রি মানে দুটি বলের ক্রিয়া রেখা, এটা হলো OA, তারপর এটা P বল, আর এখান থেকে হয়তো আরেকটা বল কাজ করছে Q বল, অর্থাৎ P বল এবং Q বল বা এই রেখাটার উপরেও সেটা হতে পারে। দ্যাট মিন্স দুটি বলের মধ্যবর্তী কোণ হচ্ছে 0, দুটি বলের মধ্যবর্তী কোণ হচ্ছে 0 অর্থাৎ দুটি বলের ক্রিয়া রেখা একই দিকে কাজ করছে। তাহলে এটাকে আমি লিখতে পারবো P প্লাস Q। এবং এই p প্লাস q কে আমরা বলি লব্ধির বৃহত্তম মান, লব্ধির বৃহত্তম মান, অথবা আমরা অনেক সময় এইভাবে লিখি r max ছোট করে, অর্থাৎ লব্ধির বৃহত্তম মানটা হচ্ছে r max। r max হচ্ছে p প্লাস q। তাহলে দুটি বলের সবচেয়ে বড় লব্ধি পাওয়া যাবে, বেশি লব্ধি পাওয়া যাবে, সেটা হবে p প্লাস q। কখন? যখন বল দুটোর মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি। দুই নম্বর কেসে আমরা আসতে পারি আলফা ইকুয়ালস টু যদি 180 ডিগ্রি হয়, জাস্ট রিভার্স 180 ডিগ্রি, একটা বল এদিকে কাজ করছে এবং তার বিপরীত দিকে কাজ করছে, p বল কাজ করছে ওদিকে, q বল কাজ করছে। তো সেই ক্ষেত্রে লব্ধিটা কি হবে? সেই ক্ষেত্রে r ইকুয়ালস টু হচ্ছে এটা রুট ওভার p স্কয়ার প্লাস q স্কয়ার cos 180 minus 1 minus 2pq equals to p minus q, sorry, equals to p minus q, p minus q। এখানে p বলটা মান q বলের মান থেকে বড় হবে, r ইকুয়ালস টু হবে p মাইনাস q। তাহলে আমরা বুঝতে পারছি এখান থেকে যে বলদ্বয়ের লব্ধি কিসের উপর নির্ভর করছে? তাদের মধ্যবর্তী কোণের উপর। এই আলফা এর মান যদি বাড়তে থাকে
তাহলে লব্ধি কমতে থাকবে, আর আলফা এর মান যদি কমতে থাকে তাহলে লব্ধি বাড়তে থাকবে। এই আলফা যদি 0 ডিগ্রি হয়ে যায়, দুইটা বল ক্রিয়া রেখা ওভারল্যাপিং হয়ে যাবে, তখন লব্ধির মান হবে সবচেয়ে বড় মান। আর যখন বিপরীতমুখী হবে তখন হবে লব্ধি মানটা হবে সবচেয়ে ছোট মান, এবং এটাকে আমরা বলি লব্ধির ক্ষুদ্রতম মান, এবং আমরা এটাকে আর মিন লিখতে পারি, অথবা লব্ধির ক্ষুদ্রতম মান হচ্ছে r p - q, আর বৃহত্তম মান হচ্ছে p + q। আরো কিছু অবস্থা রয়েছে। আমরা যদি আলফা π/2 নেই, তাহলে r কি হবে? r হবে √p² + q² cos 90 ডিগ্রি 0, cos 90 ডিগ্রি 0, r হবে √p² + q²। অর্থাৎ দুটি বলের ক্রিয়া রেখা যদি একটা আরেকটার উপর লম্ব হয়, জাস্ট লম্ব, তাহলে লব্ধির মান হবে √p² + q²। শিক্ষার্থীরা, আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে, আরেকটা গুরুত্বপূর্ণ অবস্থা রয়েছে, সেটা হচ্ছে যদি বল দুটির মান সমান হয়, p = q যদি হয় বল দুটির মান, তাহলে লব্ধির কি অবস্থাটা হবে? r √p² + p² + 2p * p * cos alpha, p² + p² + 2p * p cos alpha, p² + 2p² cos alpha। আমি যদি এখান থেকে p² কমন রেখে দিই, 1 + cos alpha, p * 1 + cos alpha, সরি, p² + p² 2p² আমি কমন রেখেছি। তো তাহলে √2p² 1 + cos alpha হচ্ছে 2 cos² alpha/2, উপকোণিত কোণের ত্রিকোণমিতি সূত্র আমরা ফার্স্ট ইয়ার ত্রিকোণমিতিতে পড়েছি, অধ্যায় 7 এ। 1 + cos 2θ = 2 cos² θ, তাহলে 1 + cos alpha হবে 2 cos² alpha/2, উপকোণিতকের সূত্র। তাহলে রুট ওভার আমরা 2 স্কয়ার রুট, তার মানে হচ্ছে 2p cos alpha/2, 2p cos alpha/2, এটা হলো রুট ওভার p² + p² r² হচ্ছে 2p cos alpha/2 স্কয়ার, তাহলে r1 হচ্ছে 2p cos alpha/2। এখানে সবচেয়ে মজার যে জিনিসটা, সেটা হলো লব্ধির দিকের কি অবস্থা হচ্ছে। আমরা যদি এখান থেকে tan θ যে ফর্মুলাটা ছিল, tan θ q sin alpha, থিটার মানটা q sin alpha, তো আমি যেহেতু বল দুটি পরস্পর সমান, p = q, তাহলে আমি q এর পরিবর্তে লিখলাম p sin alpha, নিচে p + q cos alpha, p + q cos alpha। আমি একটু উপরে চলে আসছি, p plus tan theta p sin alpha, আর p কমন হলে 1 plus cos alpha। এখান থেকে p বাদ যাবে, sin alpha কে আমি 2 sin alpha/2 into cos alpha/2, তোমাদের নিশ্চয় মনে আছে, sin theta equals to 2 sin theta into cos theta।
যখন এখানে থিটা ছিল তখন 2 sin থিটা cos থিটা। যখন এটা থিটা না হয়ে থিটায় অর্ধেক হবে তাহলে এই থিটাটাও থিটার অর্ধেক হবে, তাহলে এখানেও এটা sin থিটা যখন ছিল তখন এটা sin 2 থিটা যখন ছিল তখন ছিল 2 sin থিটা ইনটু cos থিটা। তাহলে আমি যদি এটাকে sin থিটা লিখতে চাই তাহলে হবে 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2 উপগুণিতক সূত্র। 2 sin 2 থিটা 2 sin থিটা cos থিটা, তাহলে sin থিটা হবে 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2। তোমরা এই রিলেটেড অনেক প্রবলেম করেছো, ত্রিকোণমিতি থেকে অনেক প্রবলেম তোমরা করেছো, ফার্স্ট ইয়ারে করেছো। আর 1 প্লাস cos আলফা ইকুয়ালস টু ঠিক একই ভাবে আমরা লিখতে পারি 2 cos স্কয়ার আলফা বাই 2। 2 2 কাটা, cos আলফা বাই 2 cos আলফা বাই 2 বাদ যাবে, sin আলফা বাই 2 cos আলফা বাই 2 ইকুয়ালস টু হবে tan আলফা বাই 2। তাহলে tan থিটা ইকুয়ালস টু হচ্ছে tan আলফা বাই 2। এটা যদি tan থিটা ইকুয়ালস টু tan আলফা বাই 2 হয় তাহলে থিটা ইকুয়ালস টু হবে আলফা বাই 2। তার মানে হচ্ছে দুইটি সমান বল যদি কাজ করে তাহলে তাদের লব্ধির ক্রিয়ারেখাটা বল দ্বয়ের মধ্যবর্তী কোণকে সমান ভাগে ভাগ করবে, অর্থাৎ এইটুকু যা হবে এই পাশটা, কারণ এই কোণটা আমাদের ছিল থিটা। থিটা ইকুয়ালস টু আলফা বাই 2, অর্থাৎ দুইটি সমান বলের লব্ধি এদের মধ্যবর্তী কোণকে, লব্ধি বলতে লব্ধির ক্রিয়ারেখা, দুইটি সমান বলের লব্ধির ক্রিয়ারেখা এদের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। এদের মধ্যবর্তী কোণ বলতে বল দ্বয়ের ক্রিয়ারেখার মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। থিটা ইকুয়ালস টু আলফা বাই 2, এরকম একটা কোশ্চেন থাকতে পারে পরীক্ষা। আমি একটু থিটা ইকুয়ালস টু আলফা বাই 2। এখন আমরা যাচ্ছি হলো বল সংযোজনের ত্রিভুজ সূত্রটা হচ্ছে হলো নিশ্চিত আমরা তুলেছি এটি পর্যন্ত। ওকে, বলের ত্রিভুজ সূত্র। বলের ত্রিভুজ সূত্র তোমরা পড়েছো, ফিজিক্সের জিনিসটা পড়েছো। বলের ত্রিভুজ সূত্রটা কি? বলের ত্রিভুজ সূত্র হচ্ছে একটি ত্রিভুজের ও এ বি। আমরা যে বলগুলো নিয়ে আলোচনা করছি এগুলো সমতলীয় বল, সবগুলো বলের ক্রিয়ারেখা কিন্তু একই বিন্দুতে অবস্থান করছে, একই তলে অবস্থান করছে। তাহলে বলের ত্রিভুজ সূত্র বলছে যে একটি ত্রিভুজের দুইটি বাহু বরাবর একই সময়ে ক্রিয়ারত দুইটি বলকে যদি একটা ত্রিভুজের দুইটি বাহু বরাবর দিকে ও মানে একই ক্রমে প্রকাশ করা যায় তাহলে ওই ত্রিভুজের তৃতীয় বাহুটা তাদের লব্ধিকে বিপরীত ক্রমে প্রকাশ করবে। অর্থাৎ OA প্লাস AB, OA প্লাস AB ইকুয়ালস টু হবে OB। OA
প্লাস এবি ইকুয়ালস টু হবে ওবি। এটাকে যদি আমি পি বলে থাকি, এটাকে যদি আমি কিউ বলে থাকি, এটাকে আর বলে থাকি, তাহলে আর ইকুয়ালস টু আমি লিখতে পারবো পি প্লাস কিউ, অথবা আমি ওয়ে প্লাস এবি ইকুয়ালস টু। এটা হচ্ছে বলের ত্রিভুজ সূত্র। এটা আসলে সেই ভেক্টর জোটের ত্রিভুজ সূত্র আর বলের ত্রিভুজ সূত্রটা একই জিনিস। বলের ত্রিভুজ সূত্র আর ভেক্টর জোটের ত্রিভুজ সূত্রটা একই জিনিস। এখন আমরা যাব হলো বলের ত্রিভুজ সূত্রের আরেকটা সূত্র রয়েছে বহুভুজ সূত্র। ত্রিভুজ সূত্র যেমন বলেছে একটা ত্রিভুজের দুইটি বাহু দ্বারা, একতলীয় বলের ক্ষেত্রে দুইটি বাহু দ্বারা যদি দুইটি বলকে দিকেও মানে একই ক্রমে বলতে ওয়ে বরাবর এবি বরাবর, বিপরীত ক্রম বলতে ওবি বরাবর, না হলে হতো ওয়ে এবি বি। তো বহুভুজ সূত্র বলছে যে একটি বহুভুজের ভিন্ন ভিন্ন বাহু বরাবর যদি একাধিক বল কাজ করে, একাধিক বল যদি একই ক্রমে কাজ করে মানে ওদিকে, তাহলে এর সর্বশেষ যে বাহুটা থাকবে সেই বাহুটা তাদের লব্ধিকে বিপরীত ক্রমে প্রকাশ করবে। বহুভুজ সূত্র। বহুভুজ সূত্র সেটা হচ্ছে, মনে করো আমরা একটু চিত্রটাকে একটা বাহু, দুইটা, তিনটা, তাহলে ও এ বি সি ডি ওয়ে বরাবর একটা বল কাজ করছে, এ বি বরাবর আরেকটা বল কাজ করছে, তাহলে ও এ এবং এ বি এই দুটো বলের লব্ধি তখন কাজ করবে হলো এই যে ও বি বল। একই সূত্র, বলের ত্রিভুজ সূত্র, ও এ প্লাস এ বি ইকুয়ালস টু হবে ও এ প্লাস এ বি ইকুয়ালস টু হবে ওবি। ঠিক একই ভাবে এই দিকে যদি আরেকটা বল কাজ করে, আমি যদি এই কর্ণটাকে যোগ করে দিই, এই বল আর এই বল অর্থাৎ পি বল কিউ বল, এই দুটো বলের লব্ধি হচ্ছে ওবি। ঠিক এখানে যদি আরেকটা বল আর থাকে, তাহলে একটা এই দুটো বলের লব্ধি আর এই বলের লব্ধি হয়ে যাবে তখন আর এরপরে যেটা হবে এই তিনটা বলের লব্ধি এই বলের লব্ধি তখন কাজ করবে। এটা বলে বহুভুজ সূত্র। ত্রিভুজ সূত্র থেকে আমরা বহুভুজ সূত্রটা পেয়েছি। এখন আমরা যাব হলো অংশক। অংশক অংশক একটা অংশক। তার আগে আমরা বলছিলাম বিভাজন। বলের সংযোজন যখন বলেছিলাম, বলের বিভাজন। বিভাজন হচ্ছে একটি বলকে ভেঙে যদি একাধিক বলে ভাগ করা যায়, তো একাধিক বলে ভাগ করার যে প্রক্রিয়াটা সেটাই হচ্ছে বলের বিভাজন। একটি বলকে ভেঙে একাধিক বলে ভাগ করার যে প্রক্রিয়াটা সেটাকে বলা হচ্ছে বিভাজন। বিভাজনটা দুই রকম হতে পারে। একটা লিখেছি আমি অংশক, যেমন আর একটা বল কাজ করছে কোন নির্দিষ্ট রেখা বরাবর, আর এই বলটা হচ্ছে আমরা যখন শুরু করেছিলাম, আজকে প্রথমে ক্লাসটা শুরু করেছিলাম, তখন আমরা বলেছিলাম যে পি এবং কিউ এই দুটো বলের লব্ধি হচ্ছে আর বল। তাহলে আমি যদি আর বলকে বিভাজন করে নেই, তাহলে বিভাজনের একটা অংশ হচ্ছে পি আর একটা হচ্ছে কিউ। পি এবং কিউ এর বিয়োগফলটা হচ্ছে আর। তাহলে এই পি এবং কিউটা হচ্ছে হলো অংশগুলো, আরটা হচ্ছে লব্ধি। তাহলে এই পি এবং কিউ কে আমি বলছি হলো অংশক। আরেকটা শব্দ আছে, এটাকে আমরা বলি লম্বাংশক। লম্বাংশক
এই পি এবং কিউ এই দুইটা বলের মধ্যবর্তী কোণটা যদি সে এটা হলো আর, এই বলটা এই আনুভূমিক বরাবর এবং অনুভূমিক বরাবর এই দুইটি বল অর্থাৎ এই অংশকদ্বয়ের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, তখন আমরা এটাকে বলবো এই দুইটা তখন হয়ে যাবে হলো লম্বাংশক। অংশক বলদ্বয়ের মধ্যবর্তী কোণ যখন 90 ডিগ্রি হবে, তখন আমরা বলবো যে এটা হলো লম্বাংশক। লম্বাংশক। এখন তাহলে অংশক এবং লম্বাংশকের মধ্যে পার্থক্যটা হচ্ছে, লম্বাংশক হতে হলে অংশক বলগুলোর মধ্যবর্তী কোণ অবশ্যই 90 ডিগ্রি হতে হবে, আর লম্বাংশক হতে হলে আর অংশক যে কোনো কোণে থাকতে পারে। আমরা এখন অংশক নির্ণয় করব, দুটি বলের মধ্যবর্তী কোণের অংশক আমরা নির্ণয় করব। সেই অংশক নির্ণয় করার জন্য আমরা অংশক নির্ণয় করার জন্য আমরা সেই সামুদ্রিক সূত্রের সাহায্য নেব। আবার আমি একটু চিত্র থেকে নিচ্ছি। আমাদের সামুদ্রিক আকারে হলে ভালো হতো, আমরা এভাবে চিত্রটা ঠিক করে দিই, তাহলে আমাদের বুঝতে কষ্ট হবে। আমরা x আর o x o y, এখানে আমরা একটা অংশ কেটে নিই, এখানে একটা অংশ আমরা কেটে দিচ্ছি o a, আর এখানে হলো o b। ওইটা হচ্ছে p বল আর ওইটা হচ্ছে q বল। তাহলে o a এবং o b এর লব্ধি যদি আমি বের করতে চাই, তাহলে আমাকে এই সামান্তরিকটা এঁকে সেই সামান্তরিকে কর্ণ দিয়ে আমাকে তার লব্ধিকে বের করতে হবে। তাহলে এখন এখানে আমি বলছিলাম যে এটা হলো r বলটা, আমরা এর অংশক p এবং q কে বের করতে যাচ্ছি। r বলের অংশক p এবং q কে আমরা বের করতে যাচ্ছি। এখন এই অংশক বের করতে গিয়ে আমি ধরে নিচ্ছি যে p বলের ক্রিয়ারেখাটা x বরাবর এবং q বলের ক্রিয়ারেখাটা y বরাবর কাজ করছে, এবং এই p এবং q এই p বলের ক্রিয়ারেখাটা r বলের ক্রিয়ারেখার সাথে p বলের ক্রিয়ারেখাটা r বলের ক্রিয়ারেখার সাথে আলফা কোণ উৎপন্ন করছে, এবং q বলের ক্রিয়ারেখাটা r বলের ক্রিয়ারেখার সাথে বিটা কোণ উৎপন্ন করছে। এখন OA এবং OB কে একটা সামান্তরিকের সন্নিহিত বাহু ধরে আমরা একটা সামান্তরিক অঙ্কন করি, সেটা হচ্ছে OABC। OABC সামান্তরিক অঙ্কন করে দিলাম। তাহলে আমরা P বের করতে চাচ্ছি এবং আমরা Q বের করতে চাচ্ছি। P এবং Q এই R বলের অংশক। সেই P এবং Q অংশটা আমরা হয়তো আজকে টাইমের জন্য হয়তো পাচ্ছি না, আমরা নেক্সট ক্লাসে এটা বের করে দেখাবো। তবুও আমি P এর মানটা লিখে দিচ্ছি। P ইকুয়ালস টু হবে R sin alpha plus beta, R sin alpha plus beta divided by R sin beta sin alpha plus beta. P equals to R sin beta divided by sin alpha plus beta, আর Q টা হবে R sin alpha divided by sin alpha plus beta. এটা হবে এই P এবং Q এই দুটো হলে অংশক, অথবা আমরা এটাকে উপাংশ বলে থাকি। P sin R sin beta by sin alpha plus beta, R sin alpha divided by sin alpha plus beta। P যখন নিব তখন sin beta, আর Q যখন নিব তখন sin alpha হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসলে আমাদের স্থিতিবিদ্যা থিওরিটিক্যাল নলেজটা যদি আমরা না পড়ে নিই, তাহলে আমাদের প্রবলেমগুলো অনুশীলনীগুলো সলভ করা একটু কষ্টের। তো আমরা আগে এই থিওরিগুলো ক্লিয়ার করে
তারপর আমরা শুনতে যাব তোমাদের। আমি একটু রিক্যাপ করছি আমরা আজকে কি কি করলাম। আমরা শুরু করেছিলাম সমবিন্দু বল নিয়ে। সমবিন্দু বল, লব্ধি বল, বলের সামান্তরিক সূত্র খুবই গুরুত্বপূর্ণ। একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দুটি বলকে যদি প্রকাশ করে তাহলে ওই সামান্তরিকের কর্ণটি তাদের লব্ধিকে তৃতীয় মানে সূচিত করবে। সেই বলের সামান্তরিক সূত্র দিয়ে আমরা বলের লব্ধি নির্ণয় করেছি। বলের লব্ধি নির্ণয় বলতে বলের মান এবং দিক নির্ণয় করেছি। আমরা বলের উপাংশের কথা বলেছি, লম্বাংশের কথা বলেছি। আমরা একটু সময় স্বল্পতার জন্য উপাংশ শেষ করতে পারি। আমরা পরবর্তী ক্লাসে উপাংশটা নির্ণয় করে সামনের দিকে অগ্রসর হব। আমরা তোমাদের মতামতগুলো দেখে আমরা নিশ্চয়ই তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।